ক্লাস 6-এর 11 নম্বর চ্যাপ্টার সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণার যে ঘনবস্তুগুলো সম্পর্কে অলরেডি জেনেছি সেগুলো আরেকবার বলে দিই। প্রথমেই জেনেছি আয়তঘনক, ঘনক। 2 নম্বরে আমরা জেনেছি আয়তঘনকের সঙ্গে আমি ঘনকের ভিডিওটা দিয়েছি। নেক্সট চোঙ, শঙ্কু, গোলক, গোলক। 5 নম্বরে জেনেছি পিরামিড। পিরামিডেরই আরেকটা ভাগ আছে, এক ধরনের পার্টিকুলার পিরামিড টাইপ, সেটা হলো চতুস্তলক, এবং এর সঙ্গেই আমি তোমাদের বলে বুঝিয়েছি প্রিজম। এই ভিডিওগুলো তোমরা পারলে একবার দেখে নিও, তাহলে অঙ্কগুলো করতে সুবিধে হবে। এখানে আমরা নিজে করি 11.1 এবং 11.2 এর অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, নিজে করি 11.1-এর প্রথম প্রশ্ন দেখো, বলেছে চতুস্তলক ও অর্ধগোলকের দুটো ঘনবস্তুর নাম বলা আছে, একটা চতুস্তলক আর একটা হচ্ছে অর্ধগোলক। এদের সমতল খাতায় রেখে চারিদিকে পেন্সিল দিয়ে এঁকে জ্যামিতিক কী আকার দেখি ও লিখি। চতুস্তলকের ছবিতে আমরা জানি যে এরকম একটা ত্রিভুজ হয় যার ভূমিটা পিরামিড একটা টাইপ। চতুস্তলক হলো পিরামিডের এক ধরন, যে পিরামিডের ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার এবং তার একটা শীর্ষবিন্দু থাকবে। এই শীর্ষবিন্দু থেকে যে ভূমির শীর্ষবিন্দুগুলো যোগ করলে আমরা ত্রিভুজাকার পার্শ্বতলগুলো পাবো, তাই তো? যেমন দেখো, এখানে এই ত্রিভুজটা ভূমি, এই ভূমির ওপর আরেকটা শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দুর সঙ্গে যোগ করে 3টে পার্শ্বতল পেয়েছি, ত্রিভুজাকার পার্শ্বতল। এর ক্ষেত্রে কি বলেছে, ভূমিটাকে যদি আমি রেখে যে কোনো একটা সমতলকে রেখে যদি আমি ছবিটা আঁকি, তাহলে কীরকম ছবি পাবো? একটা ত্রিভুজ পাবো, এরকম। তাহলে ত্রিভুজাকার ছবি পাবো। তাহলে চতুস্তলকের ক্ষেত্রে আমরা যে জ্যামিতিক আকারটা পাবো সেটা হবে ত্রিভুজ। নেক্সট অর্ধগোলকের ক্ষেত্রে অর্ধগোলকটা কীরকম হয়? এরকম একটা সমতল থেকে এইভাবে কেটে নেওয়া হয়। যেমন ধরো, একটা পাতিলেবুকে যদি আমি ওপর থেকে কেটে নিই, বা কমলা লেবুকে যদি আমি মাঝ বরাবর কেটে নিই, তাহলে এরকম পাবো। এটা তো বক্রতল, বলেছে সমতলকে খাতায় রেখে, তাহলে এই পোর্শনটাকে যদি খাতায় রেখে আমি ছবি আঁকি, একটা বৃত্ত পাবো। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে? একটা বৃত্ত পাবো। তোমরা চাইলে বাড়িতে এটা খুব সহজেই করতে পারো। একটা কমলা লেবুকে কেটে নেবে মাঝ বরাবর, বা পাতি লেবুকে মাঝ বরাবর কেটে নেবে, তারপর সেটাকে জাস্ট উল্টো করে বসিয়ে যদি ছবিটা আঁকো, দেখবে একটা বৃত্ত পাবে। ওকে, নেক্সট বলেছে আমার জিনিসের কোথায় কোথায় সমতল ও বক্রতল আছে বুঝিও লেখার চেষ্টা করি। শুধুমাত্র সমতল না বক্রতল লিখতে হবে। আমার বিস্কুটের কৌটো, দেখো এই পোর্শনটা বক্রতল বলেই দেওয়া আছে, কিন্তু ঢাকনার ওপরের পোর্শনটা কি হয়? সমতল হয়। তোমরা বিস্কুটের কৌটো নিয়ে দেখতে পারো, সেটা হবে সমতল। একটা চোঙ আকার, এটা একটা চোঙের আকার। বলেছে আমার বইয়ের ওপরের তল, বইটা কি? আয়তঘনক। এর ওপরের তলটা কীরকম? না আয়তাকার সমতল। এখানে তো চেয়েছি কি সমতল না বক্রতল, সুতরাং বইটা ওপরের তলটা কি হবে? সমতল। দেন আমার বাড়ির মেঝের তল, যে মেঝের ওপর তুমি বসে আছো সেটা দেখো সমতল। নেক্সট বলেছে আমার খেলার বলের উপরের তল দেখেই বুঝতে পারছো, এইভাবে বক্রতল। তাহলে এটা হলো বক্রতল। আমার খাবার জলের বোতলের পাশের তল মানে ছবিতে এই তলটা দেওয়া আছে, এটা কি হয়? নিচের পোর্শনটা যেটা থাকে সেটা কি হয়? না সেটা হলো আমাদের একটা বৃত্তাকার তল, এবং সেটা হয় সমতল। তাহলে আমরা লিখব, না হলে এটা দাঁড়াতে পারবে না বোতলটা, তাই না, যদি বক্রতল হতো। আমার ক্লাসে আমার বসার বেঞ্চের উপরে তল, যে বেঞ্চে তুমি বসো, তাহলে সেটাও কি? সেটাও হচ্ছে সমতল। ওকে, নেক্সট 11.2 এর অঙ্কগুলো দেখো। বলেছে আমি নিজে এমন ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে। আমরা যখন গোলক পড়েছি তখন দেখেছি ওর একটাই তল, এবং তলটা হচ্ছে বক্রতল। তাহলে কি লিখব? গোলক এমন একটি ঘনবস্তু, এইভাবে উত্তর লিখব পরীক্ষায় পড়লে, যার একটি তল আছে।
ওকে, নেক্সট বলেছে দেখো, এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল। দেখো, দুটি সমতল আমরা দেখেছি চোঙের ক্ষেত্রে এরকম দুটো বৃত্তাকার সমতল থাকে, আর এই যে পোর্শনটা সাইডের পার্শ্বতলটা সেটা হয় বক্রতল। তাহলে আমরা কি লিখতে পারবো? যেভাবে এটা লিখেছি সেভাবেও এটার উত্তর লিখব, চোঙ এমন একটি ঘনবস্তু যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল। একইভাবে প্রথমটার মতো উত্তর লিখব। নেক্সট দেখো, 3 প্রশ্নে বলেছে আমি একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বক্রতল ও একটি সমতল। একটি বক্রতল আর একটি সমতল তোমরা জানো, একটি বক্রতল এটা সমতলটা বৃত্তাকার সমতল, আর একটা বক্রতল হচ্ছে ওপরের দিকে, মানে এটা একটা শঙ্কু, তাই তো? তাহলে ছবি আঁকতে বলেছে, সুতরাং এইভাবে এটাও সমতল আর ওপরেরটা হলো বক্রতল। এইভাবে একটু লেভেলিং করে দিও। ওকে, 4 নম্বর প্রশ্ন বলেছে 6টি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কি পেলাম দেখিও লিখি। দেখো, 6টি ঘনবস্তু দিয়ে সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করতে হবে। এটা আয়তঘনকও হতে পারে আবার ঘনকও হতে পারে, কারণ সমতলগুলো কীরকম টাইপ কিছু বলা নেই। সুতরাং আমরা বলতে পারি 6টি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি, সেটা হলো কি না, সেটা হলো আয়তঘনক অথবা ঘনক। ঠিক আছে, জোড়া লাগিয়ে আমি কি পাবো দেখি, সেটাও হলো একই আয়তঘনক বা ঘনক। পরের ভিডিওতে আমি কষে দেখি 11-র প্রথম প্রশ্নটা করে দেখাবো।